নদীর পাড়ে এক জীর্ণ কুটি। জেলে বিপ্লব, তার স্ত্রী দীপা এবং ছেলে অয়ন সেখানে থাকে। বর্ষার কাল, মেঘে আকাশ ঢেকেছে। বিপ্লবের একমাত্র উপার্জনের পথ মাছ ধরা। নৌকাটি খুবই জীর্ণ। নৌকার পাটাতনে বড় ফাটল ধরেছে, আর পালটিও ছিঁড়ে গেছে। নৌকাটি মেরামত না হলে নদীতে নামা অসম্ভব। বিপ্লব, আকাশের অবস্থা ভালো না। এই তো ঝড়ো হওয়া শুরু হলো বলে। গতবার তো ধার দেনা করে কোনো মতে চলেছে। এবার যদি নৌকাটা মেরামত না করাও, নিশ্চিত ঝড়ে ভেঙে যাবে। তুমি জানো, এই নৌকাটা আমাদের জীবন। অয়নের মুখে খাবার উঠবে কি করে? আমাদের তো মাথা গোঁজারও ঠাঁই নেই। আমিও তো সেই কথাই ভাবছি দীপা। এই নৌকা, এই নদী, এটাই আমাদের সংসার। কিন্তু এখন নৌকার পাটাতন আর পাল পাল্টানো খুব জরুরি। এই বিশাল খরচ এই মুহূর্তে আমি কোথা থেকে জোগাড় করব? হাতে তো একটাও পয়সা নেই। তোমার পুরনো অর্ডারদার মাঝি সাহেবের কাছে যাও। উনি তো তোমাকে ছেলের মতো দেখতেন। তোমার সততার কথা তো সবাই জানে। উনি নিশ্চয়ই তোমাকে অগ্রিম টাকা ধার দেবেন। ঠিক বলেছ। আমার শেষ ভরসা এখন মাঝি সাহেব। আমি এখনই তার কাছে যাচ্ছি। যদি তিনি টাকা দেন, তাহলে কালই কাঠমিস্ত্রি ডেকে নৌকাটা মজবুত করে নেব। আমাদের ভাগ্য যেন অন্তত একবার মুখ তুলে চায়। বিপ্লব নদীর ধারের আড়তদারের গুদামে গেল। গুদামটি প্রায় খালি, লোকজনের ভিড় নেই। মাঝি সাহেব হিসেবের খাতায় ডুবে আছেন। মাঝি সাহেব, আপনি তো জানেন এখন ঘরে এক পয়সাও নেই। এই বর্ষায় আমার নৌকাটির অবস্থা খুব খারাপ। যদি পাটাতন ভেঙে যায়, তাহলে আমি মাছ ধরতে গিয়ে ডুবে যাব। আমার পরিবার অভুক্ত থাকবে। মালিক, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন। মাছ ধরে সব শোধ করে দেব। আপনার কাছে আমার কোনো দেনা বাকি নেই। বিপ্লব, তুমি ভালো ছেলে আমি জানি, কিন্তু গত 2 বছর ধরে মাছের ব্যবসা একদম মন্দা যাচ্ছে। বাজারে মাছের দাম নেই। তুমি জানো না, আমার আড়তে লোকসান হতে হতে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমার কাছে টাকা নেই। আমাকে বাধ্য হয়ে এই আড়ত বন্ধ করে দিতে হচ্ছে। এ কি বলছেন মালিক? আপনার মতো এত বড় ব্যবসায়ী কে আছে? হিসাব মেলেনি বিপ্লব। লগ্নির টাকাও ফেরত আসে না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে টাকা দিতে পারবো না। তুমিও অন্য কোনো আড়তে বা অন্য কোথাও কাঠ খুঁজে নাও। আমার কাছে এখন তোমার জন্য কোনো রোজগার নেই। মালিক, এমন সময় আমাকে কোথায় কাজ দেবে? আমি তো শুধু একটু সাহায্য চাইতে এসেছিলাম। আপনি তো আমার নৌকা মেরামতের আশাটাই শেষ করে দিলেন। আমারও পরিবার আছে বিপ্লব। আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আমি নিরুপায়। অসহায় বিপ্লব মাঝি সাহেবের কাছ থেকে বিদায় নিল। দীপার চোখে এখন গভীর অন্ধকার। পরের দিন বিপ্লব শহরের মাছের গুদামে এবং বাজারে কাজ খুঁজতে লাগলো। গুদামের মালিক শেঠ রতনের কাছে গেল। শেঠ রতন, আমি কাজের সন্ধানে এসেছি। আমি খুব পরিশ্রমী। আপনার গুদামে কি কোনো কাজ খালি আছে? বস্তা টানতে পারি, মাছ বাছাই করতে পারি। তোমাকে দেখতে তো পুরো দুর্বল লাগে। এখন কাজের জন্য শক্তিশালী লোক আছে। তাছাড়া তোমার তো নৌকাও খারাপ। নৌকা না সারালে তো কোনো আড়তি তোমাকে কাজ দেবে না। যাও, এখন কাজ নেই, পরে এসো। সারাদিন ঘোরার পরেও বিপ্লব কোথাও কোনো কাজ পেল না। হাতে একটিও টাকা নেই। সন্ধ্যা নামতেই তার ছেলে অয়নের শরীর খারাপ হলো। দীপা, আমি কোথাও কাজ পেলাম না। আর এদিকে অয়নের গাও পুড়ে যাচ্ছে। ওর জন্য এখনই ওষুধ দরকার।
তুমি তাড়াতাড়ি তোমার বন্ধু মুকেশের কাছে যাও। সে তো পুরনো বন্ধু, হয়তো সাহায্য করবে। আমাদের আর কোনো উপায় নেই। বিপ্লব ও দীপা দ্রুত মুকেশের বাড়িতে গেল। বিপ্লব জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। মুকেশ ভাই, দরজা খোলো। আমার ছেলে অয়ন খুব অসুস্থ, ওর চিকিৎসা না হলে বাঁচবে না। নৌকাও মেরামত হয়নি, হাতে টাকাও নেই। আমরা মরে যাচ্ছি ভাই, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। বিপ্লব, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি ভাই, কিন্তু দেখো আমার নিজের অবস্থাই খুব খারাপ। এই বর্ষায় নদীতে নামতেও ভয় লাগছে, মাছও পাওয়া যাচ্ছে না। আমার কাছে অতিরিক্ত টাকা নেই। অয়নের জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়। আমাকে ক্ষমা করো। মুকেশ ভাই, আমরা তো ছোটবেলা থেকে বন্ধু। তুমি তো জানো আমি কত সৎ। একটা মানুষের বিপদে তুমি মুখ ফিরিয়ে নেবে, এটা শুধু টাকার কথা নয়, এটা মানবিকতা, এটা বন্ধুত্ব। বিপ্লব, তুমি আবেগের কথা বলছো, আর আমি বাস্তবের কথা বলছি। আমার নিজেরও সংসার আছে, এখন আমার নিজের খুব অভাব চলছে। অন্য কেউ তোমার সাহায্য করবে। মুকেশ দরজা বন্ধ করে দিল। বিপ্লব মাটিতে বসে পড়ল। শেষ আশা নিয়ে বিপ্লব গ্রামের প্রভাবশালী মোড়ল রায়চৌধুরীর বাড়িতে গেল। রায়চৌধুরী মশাই, আমার ছেলে অসুস্থ। চিকিৎসার জন্য সবার কাছে গেছি, কেউই সাহায্য করেনি। আমার নৌকাও ভাঙা, কাজও নেই। আপনি আমার শেষ ভরসা। আরে দেখো কে এসেছে। বিপ্লব, তোমার কথা শুনে কষ্ট হলো, কিন্তু একটা কথা জেনে রাখো, এই জগতে কেউ কারণ আপন নয়। আর তুমি তো জানো সরকার এইবার গ্রামের কোনো উন্নয়ন প্রকল্পের জন্য একটাও টাকা দেয়নি। সব আমি নিজের পকেট থেকে করছি। আমার নিজের উপর ঋণের বোঝা বাড়ছে। আর গায়ের লোকেদের তো স্বভাব হয়েছে, যখন খুশি মুখ তুলে টাকা চাইতে চলে আসে। আমাকে ক্ষমা করো বিপ্লব, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ঠিক আছে মোড়লজি, আপনার সাহায্যে আমার দরকার নেই। আপনার মতো মানুষ যদি এমন কথা বলে, তবে বুঝে নিলাম মানুষের চেয়ে টাকার দাম সমাজে বেশি। এখন ঈশ্বরের যা ইচ্ছা সেটাই হবে। এই কথা বলে বিপ্লব দ্রুত গতিতে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সে ভেবেছিল সবাই মুখ ফিরিয়ে নিল কেন? আমার সততা কি মিথ্যে? আজ মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একা। হাঁটতে হাঁটতে বিপ্লবের হঠাৎ মাথা ঘুরে গেল। গত 2 দিন তার পেটে কিছু পড়েনি। সে দুর্বল শরীরে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ল। তখনই নীরববাবু নামে একজন দয়ালু অচেনা লোক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বিপ্লবকে অজ্ঞান দেখে তার দয়া হলো। আরে এ তো অজ্ঞান হয়ে আছে, অবস্থা তো খুব গুরুতর মনে হচ্ছে। একে এখানে ফেলে যাওয়া উচিত নয়। নীরববাবু বিপ্লবকে তুলে নিজের বাড়িতে নিয়ে এলেন এবং শুশ্রূষা করলেন। কিছুক্ষণ পর বিপ্লবের জ্ঞান ফিরল। আমি কোথায়? আমি তো বাড়ি যাচ্ছিলাম। আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, এখন তোমার বিশ্রাম দরকার। জীবন কেবল নিজের জন্য নয়, যখন কেউ সমস্যায় পড়ে তখন তার পাশে দাঁড়ানো আমাদের মানুষের ধর্ম। আপনি এত দয়ালু, সবাই তো নিজের স্বার্থে বাঁচে, কেউ তো আমায় পরোয়া করলো না। তোমার জীবনে হয়তো এখনো ভালো মানুষ আসেনি, কিন্তু মনে রেখো, ভালোত্বের এই পৃথিবীর অংশ। এখন আমাকে বলো, তোমার কেন এমন অবস্থা হলো? আমার ছেলে অসুস্থ, চিকিৎসার জন্য সবার কাছে টাকা চেয়েছি, কেউ সাহায্য করেনি।
আমার নৌকাও ভাঙা, কাজও নেই। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। তুমি তো দেখছি কঠিন বিপদে আছো। তোমার দেরি করা উচিত না। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। নীরববাবু তার পকেট থেকে মোটা অঙ্কের টাকা বের করে বিপ্লবের হাতে দিলেন। এই নাও, এই টাকা দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করাবে, আর বেঁচে থাকা টাকা দিয়ে তোমার ভাঙা নৌকাটি মেরামত করাবে, আর বাকি টাকা দিয়ে কোনো ছোট ব্যবসা শুরু করবে। যখন তোমার কাছে টাকা হবে তখন আমাকে ফিরিয়ে দিও। আমি তোমার সততার উপর ভরসা করি। ভাই, আমি তো আপনাকে চিনিও না, তবুও আপনি আমার জন্য কোনো ঈশ্বরের চেয়েও কম নন। আমি আপনার এই উপকার জীবনেও ভুলব না। যাও, তাড়াতাড়ি যাও, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। বিপ্লব দ্রুত বাড়ি গেল। প্রথমে অয়নের চিকিৎসা করলো, এরপর বাকি টাকা দিয়ে নৌকাটি পুরোপুরি মেরামত করলো। নৌকার পুরনো পাল বদলে নতুন পাল লাগালো আর পাটাতন মজবুত করলো। সুস্থ হওয়ার পর বিপ্লব তার নতুন মেরামত করা নৌকা নিয়ে নদীতে নামলো এবং প্রচুর মাছ ধরলো। বিপ্লব তার নিজের নামে নদীর ঘাটে একটি ছোট আড়ত খুললো এবং দীপার হাতে তৈরি সুস্বাদু মাছের বড়া বিক্রি করতে শুরু করলো। বিপ্লবের সততা আর দীপার হাতের জাদুতে অল্প দিনেই তার ব্যবসায় সফল হলো। একদিন মোড়ল রায়চৌধুরী তার দোকানে এলেন। আরে বাহ বিপ্লব, তুমি তো রাতারাতি বড়লোক হয়ে গেলে। তোমার মাছের বড়ার তো খুব নাম ডাক। কি মিশিয়েছো বড়াতে? মোড়লজি, সবই ঈশ্বরের দান, তারই দয়ায় কাজ ভালো চলছে। আমি বড়াই মিশিয়েছি সততা আর পরিশ্রম। আপনি পরোটা খান। খুব সুস্বাদু। আমি সেদিন তোমাকে সাহায্য করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কয়েকদিন পর তার পুরনো বন্ধু মুকেশ এলো। মুকেশের স্ত্রী অসুস্থ। বিপ্লব, তোমার ভাবি খুব অসুস্থ। আমার কাছে এক পয়সাও নেই, তুমিও আমাকে সাহায্য করতে পারো। মুকেশ ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখনই টাকা দিয়ে দিচ্ছি। বিপ্লব, আজ আমি সত্যিকারের বন্ধুত্বের শক্তি অনুভব করলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। টাকা আর বিলাসের জগৎটা খুব ছোট ও অস্থায়ী। সত্যিকারের বন্ধুত্ব আর মানবতার গুরুত্ব অনেক বেশি। আমাকে ক্ষমা করে দাও ভাই। মুকেশ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। আমি তোমাকে মন থেকে ক্ষমা করি। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও আর ভাবির খেয়াল রাখো। বিপ্লব আর দীপার জীবনে এখন শান্তি। একদিন বিপ্লব নীরববাবু টাকা ফিরিয়ে দেওয়ার জন্য গেল। এই তো সেই বাড়ি, আমি তো এই বাড়িতেই ছিলাম। বিপ্লব ঘরে ঢুকে দেখল সেখানে অন্য একজন লোক আছেন। ভাই, এখানে আগে একজন লোক থাকতেন, আমার তারই সঙ্গে দেখা করতে চাই। এখানে আমি ছাড়া আর অন্য কেউ থাকে না। গত 20 বছর ধরে এই বাড়িতেই আমি আছি। আপনি কার কথা বলছেন? কিন্তু আমাকে তো সেই লোক এই বাড়িতেই নিয়ে এসেছিল, আমি তার কাছে ঋণী। আমি আপনাকে চিনি না, আপনি ভুল করছেন। বিপ্লব হতাশ হয়ে বাড়ি ফিরল। দীপার কাছে সব কথা খুলে বলল। দীপা, সেই লোকটা কি তবে মানুষ ছিল না? আমার মনে হয় ঈশ্বরই কোনো রহস্যময়ী উপায়ে আমাদের সাহায্য করেছিলেন। আমার মনে হয় সেই লোক আর কেউ নন, মানবরূপী ঈশ্বর। আমাদের সততা আর কঠিন সময়ের প্রার্থনাই তাকে এখানে টেনে এনেছিল। বিপ্লব সেই টাকা দিয়ে আরো বড় ব্যবসা শুরু করলো।
সে এখন এলাকার সবচেয়ে সফল জেলে, কিন্তু সে তার অতীতের কথা ভোলেনি। সে গরিব, দুঃখী ও অসহায়দের সাহায্য করতে শুরু করলো। বিপ্লব প্রমাণ করলো সততা, পরিশ্রম এবং মানবতাই জীবনের সবচেয়ে বড় পুঁজি, যা ঈশ্বরকে মানুষের রূপে পৃথিবীতে টেনে আনে।